শ্রোতাদেরকেও আমি আনন্দের সংবাদ দিতে পারি যে আজকে অভিজ্ঞতার আলোয় এই আলোচনা অনুষ্ঠানে আমার অতিথি আমাদের সবার প্রিয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। স্যারের পরিচয় বিস্তারিত আমি আর দিতেই চাই না, আমরা অনুষ্ঠানে চলে যাই। প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব এবং অন্যান্য চ্যানেলে অভিজ্ঞতার আলো নামে যে অনুষ্ঠান, তাতে আমরা আমাদের জাতির যারা অভিভাবক তাদের কথা শুনি। আজকে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কবি, নাট্যকার, প্রাবন্ধিক, ম্যাগসেসাই পুরস্কারপ্রাপ্ত এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের কাছে এসেছি। স্যার, আপনার শরীরটা কেমন আছে? হ্যাঁ, আমি এক সুন্দরীকে দেখেছিলাম একবার। কেমন তিনি খেনে হাসেন খেনে কাঁদেন। তো আমাদের স্বাস্থ্যের অবস্থা তাই, এই ভালো তো এই খারাপ, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এইরকম এখন। হ্যাঁ স্যার, উইকিপিডিয়ায় লেখা যে স্যার 1940 সালে জন্মগ্রহণ করেছেন 25শে জুলাই। একটু আগে স্যারের মুখে শুনলাম স্যার আসলে 1939 সালে জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবে 86 বছর। এবং স্যার বলছিলেন যে রবীন্দ্রনাথের চেয়েও বেশি বছর বাঁচলেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ থাকলে তো আমি তো ধমক দিতে পারতাম। জুনিয়র তো, জুনিয়র। হ্যাঁ। তো স্যার, আপনার তো জন্ম হলো কলকাতায়। আপনি কলকাতা থেকে এই পূর্ববঙ্গে কত বছর বয়সে এসেছিলেন? না, একেবারেই শৈশবে এসেছিলাম, একেবারেই ছোট না, তারও চেয়ে। ও তার মানে কলকাতার কোনো স্মৃতি নাই? না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বা চাকরি করতেন করটিয়া কলেজে। জি। কেমন, তো যখন আমি হব সেই সময় আমার নানি এসে মাকে তার কাছে নিয়ে গেলেন। তো সেই জন্য একেবারেই কাকতালীয়ভাবে আমার জন্ম হয়ে গেল কলকাতায়। আসলে আপনি পূর্ববঙ্গের মানুষ? আমি পূর্ববঙ্গের মানুষ, এবং পুরোপুরি পূর্ববঙ্গের মানুষ। এবং আপনার দাদাবাড়ি আমাদের দক্ষিণ অঞ্চলে, উপকূলের? হ্যাঁ, দক্ষিণ অঞ্চলে আমার বাড়ি। আমরা আগে বলতাম খুলনা, এখন বলি বাগেরহাট। বাগেরহাট। বাগেরহাট কি স্যার বাগেরহাট কথা থেকে? না, এটা বাগ, বাগান। হ্যাঁ, বাগ। কিন্তু সেদিন একটা জায়গায় গেছিলাম শ্রীপুরে, তো সেখানে যে দেখলাম একটা জায়গার নাম বাঘের বাজার। হ্যাঁ, বাঘের বাজার। হ্যাঁ, তখন মনে হলো যে এটা বাঘ নয়, এটা একেবারে সত্যিকারের বাঘ। তবে আমাদের দেশে তো সবসময় বাঘ ছিল, সুন্দরবনের আশেপাশে সবসময় বাঘ আসতো। ঢাকাতেও বাঘ আসতো স্যার? এটা ঢাকাতে বাঘ আমি প্রায় দেখেছি। হ্যাঁ, ঢাকা টাঙ্গাইল রোডে তো একদম সামনাসামনি দেখেছি। আর সকালবেলায় আমি পুরোনো পল্টনে থাকতাম, প্রতিদিন হাঁটতে বেরোতাম, এবং পুরনো ঢাকার কাছে যেতেই এই যাওয়ার রাস্তার দুপাশে তো জঙ্গল, কেমন একটা ভয় ছিল। এবং যখন পুরনো এয়ারপোর্টের কাছে যেতাম তখন ভয়টা ভীষণভাবে বেড়ে যেত, কারণ তার মাত্র 5 না 6 বছর আগে ওখানে একটা বড় বাঘ মারা হয়েছিল, মানে এক রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার। তো সুতরাং আমরা বাঘের সঙ্গে পরিচিত। তুমি আধা বাঘই বলতে পারো। বাঘের আত্মীয় যেহেতু, কাজেই আপনি তো বাঘই বটে। জন্মের দিক থেকে বাঘ, কেমন এখানে বাঘ সেখানে বাঘ, সর্বত্র বাঘ। একবার দার্জিলিংয়ের দক্ষিণে যে ডুয়ার্স এলাকা, সেখানে গাড়িতে করে যাচ্ছি আমার খালুর সঙ্গে, সামনে হঠাৎ এক বিরাট বাঘ এসে দাঁড়িয়ে গেল। তো সুতরাং বাঘ আমার মিতা। বাগেরহাটের কৃতি সন্তান। তো স্যার, আপনার শৈশবে কি অনেক স্কুল বদলির চাকরি বাবার নাকি? হ্যাঁ, স্কুল প্রথমে তো একেবারে যখন ভর্তি হলাম ক্লাস 1-এ 2-তে, এই পর্যন্ত একটা স্কুল। এটা কি করটিয়ায়? এটা করটিয়াতে। তারপরে গেলাম জামালপুরে, সেখানে গভর্নমেন্ট স্কুল। তারপরে গেলাম পাবনাতে, সেখানে রাধানগর মজুমদার একাডেমি। এই যে বারিন মজুমদার, বাপ্পা মজুমদার, ওদের পূর্বপুরুষ, এদের পূর্বপুরুষ। এবং বারিন মজুমদারের বিয়েতে আমি ছিলাম। কেমন, এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে। তো ওইখানে, তারপরে ওখান থেকে পাবনা জেলা স্কুল, এই আর কি স্কুল পড়ব শেষ। কলেজ? কলেজ প্রফুল্লচন্দ্র কলেজ,
যেমন পিসি কলেজ বলে, কেমন, তারপরে কি ও বিএম কলেজ, না এম কলেজ, আরে মাইকেল মধুসূদন কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, সেটাকে এখন বলছে কলেজ, কলেজ, কেমন। এটা অবশ্যই ব্রিটিশ আমলের একটা ছিল, স্যারদের নাম পুরো উচ্চারণ করতে হয়তো ছাত্রদের কষ্ট হতো, এই জন্য অ্যাব্রিভিয়েশন তারা ব্যবহার করত। তো এইরকম আর কি। তারপরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার আব্বা উনি কি ইংরেজি শিক্ষক ছিলেন নাকি বাংলা? হ্যাঁ, ইংরেজির শিক্ষক ছিলেন, এমএ করেছিলেন, পরে বাংলাতে এমএ করেছিলেন, আরও দুটোতে করতে চাচ্ছিলেন, কারণ উনি পারতেন সেই দুটো। ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলেন, কোনোদিন 100-র নিচে নম্বর পাননি। আর ফিলসফিতে করতে চেয়েছিলেন, কারণ উনি আমাদের ফিলসফি পড়াতেন আমার কলেজে। অসাধারণ ব্যাপার স্যার, বাংলায় এমএ, ইংরেজিতে এমএ, অঙ্কে 100-র নিচে পান না, গণিতে। আর একটা অন্ধকার গ্রাম থেকে উঠে আসা, যেখানে 7 মাইলের মধ্যে কোনো স্কুল ছিল না, প্রাইমারি। আপনার আব্বার নামটা হচ্ছে আজিমউদ্দিন আহমদ। কিন্তু আপনার নামের সঙ্গে আহমেদ নাই কেন? সেটা এখন আব্বা জানেন। উনি দেন নাই? উনি দেন নাই, সাধারণত নানা দাদারা নাম দেয়, সেকালে তাই দিত, নানা দাদারও দিত, কারণ বাপের তো কোনো অধিকার ছিল না। যেমন সেই হৈমন্তী গল্পের মধ্যে যে গল্প আমি পড়াতাম বা পড়াতাম না কলেজে, এটাকে বলেন। তারপরে সেই হৈমন্তী গল্পের মধ্যে একটা কথা আছে, ছেলে বলছে যে আমি ছিলাম বর, তাই বিবাহ ব্যাপারে মতামত দেওয়া আমার পক্ষে নিষ্প্রয়োজন ছিল। কেমন, সেটা দেবে তার বাবা, কারণ জমির মালিক হচ্ছে সেই বাবা, সম্পত্তির মালিক হচ্ছে সেই বাবা। কাজেই আপনার জন্মের উপরে যেমন আপনার হাত ছিল না, আপনার নামের উপরেও আপনার হাত ছিল না, বাবারও ছিল না। দাদাই নাম রাখলেন। এখন প্রসঙ্গ যেহেতু আসছে, আচ্ছা, আমি হাসছিলাম যে আপনারা সবাই এই গল্প জানেন যে আব্দুল আবু সাঈদ ঢাকা কলেজে যখন পড়াতেন, তখন তার ক্লাসে বাইরের অন্য কলেজের স্টুডেন্টরা এসেও বসে থাকতো তার গল্প শোনার জন্য, আলোচনা করার জন্য, এবং ছাত্ররা তাকে এখনও তো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, পছন্দ করে। কিন্তু ওই কথাটা সবাই বলে, স্যার গল্পটা আপনি আরম্ভ করেছিলেন, শেষ করেন নাই। শেষ কে করে? শেষ সেই করে যার কথা নেই, যার কথা আছে তার কথাই কি কোনোদিন শেষ হয়? আচ্ছা, এইখানে স্যার আমার প্রশ্ন একটা, আপনার বিয়েতে কি আপনার মত নেওয়া হয়েছিল? না, আমি মত দিয়েছিলাম, কিন্তু আমি দেখিনি বিয়ের আগে আমার স্ত্রীকে। তোমরা যখন দেখে যাচিয়ে খতিয়ে বিয়ে করেছো, আমি সেটা করিনি, আমি দেখিনি পর্যন্ত। আমার মনে হয়েছে যে ভবিতব্যে যা আছে সেটা আধ্যাত্মিক অর্থে না। কেমন, মানে প্রেম করে বিয়ে করলেই যে বিয়ে সাকসেসফুল হবে, না না, হ্যাঁ সফল হয়ে যাবে এমন কোনো কথা নেই। আবার প্রেম না করলে যে বিয়ে সর্বনাশ হয়ে যাবে এমন কোনো কথা নেই। এটা একেবারেই একটা ভাগ্য নিয়ন্ত্রিত ব্যাপার। ভাগ্য মানে অ্যাক্সিডেন্ট আর কি। তো সুতরাং সেখানে এই এত দেখাদেখি করে কি লাভ, বরং দেখাদেখি করে হতাশা বাড়তে পারে। কত বছর হলো স্যার আপনার বিয়ে? কত সালে হয়েছে? 60 বছর। 60 বছর, খুবই। আমাদের ভাবির অবশ্য অনেক নিশ্চয়ই সহ্য করার ক্ষমতা, কারণ অসীম ক্ষমতা। কারণ আমি এটা একটা বই, আমার একটা বই তার নামে উৎসর্গ করেছি, এবং তার মধ্যে লিখেছি যে সহ্য করে যে সবচেয়ে সাহায্য করেছে। নিশ্চয়ই। আর আপনার মতন সুদর্শন বাগ্মী, টেলিভিশনের তারকার, সর্ব অর্থে আমাদের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকা, তার তো অনেক ভক্ত থাকবে। ওই জন্য তো অনেক ভক্ত থাকবে, ভক্ত মানে ভক্তি থাকবে, এই আর কি। এটা তো থাকাই উচিত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি বাংলা পড়ছেন, তখন থেকেই তো আপনি শিল্প সাহিত্য করা শুরু করে দিয়েছেন, এবং প্রতিবাদী ধরনের। আর বহু আগের থেকে, মানে শিল্প সাহিত্য করি নাই,
কিন্তু সাহিত্য পড়তে শুরু করে দিয়েছি ভীষণভাবে। সেটা হলো কলেজে ওঠার সঙ্গে সঙ্গে। কেমন? তার আগে পর্যন্ত কিন্তু আমার সাহিত্যের সঙ্গে যোগাযোগ একেবারেই নাই। তারপরে আমাদের একটা লাইব্রেরি ছিল, সেখানে টম কাকার কুটির, রবিন হুড, সেখানে ওই যে কি ভুলে গেলাম নামটা, ওই যে গুপ্ত সন্ধানে, গুপ্তধনের সন্ধানে কি বইটা, যা হোক এরকম এই গোটা 25 বই আমি হয়তো পড়েছিলাম। কিন্তু তারপরেও অনেক কিছু উৎসাহ, যা হোক গোটা 25 বই আমি পড়েছিলাম। এরপরে আমার আর ইন্টারেস্ট হয়নি। না, আপনি যখন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, শেষ করছেন মাস্টার্স, না বিশ্ববিদ্যালয় না, আমি যখন স্কুলে, মানে আমি ক্লাস 8 পর্যন্ত ওই লাইব্রেরির মেম্বার ছিলাম এবং এই সব বই টই পড়েছি। তারপরে চলে গেলাম পাবনা জেলা স্কুলে। সেইখানে কি করে জানো, আমরা কিছু লাইব্রেরির পড়া ছেলে একসঙ্গে হয়ে একটা সোসাইটি বানিয়ে ফেললাম এবং সেই সোসাইটির নাম ফিলোসফিক্যাল সোসাইটি। তুমি নাম শুনলেও বুঝা যাবে যে ফিলোসফি মানে কি জানি না, ফিলোসফির বিষয়টা কি জানি না, কেমন। এবং আমাদের হিরো হলেন বার্নার্ড শ, জর্জ বার্নার্ড শ তখন, কেমন, এবং দুর্ধর্ষ নাট্যকার, সারা পৃথিবীকে কাঁপিয়ে ফেলেছেন। ইনি শ্রেষ্ঠ ফিলোসফার হবেন কি হবে, কেমন। অত বার্নার্ড শ তো সে যাতে লেখক, মানে সাহিত্যিক আছে, তার ফিলোসফি আছে। তো এইটা তিনি করলেন। আচ্ছা, হ্যাঁ, এইটা আমরা করলাম এবং বেশ কতগুলো নাটক, তার 7-8টা নাটক আমরা পড়ে ফেললেন। হ্যাঁ, 2 সপ্তাহে একটা করে নাটক পড়তাম, তারপরে সেটার উপরে ডিসকাশন হতো। নাটক তো একটু সোজা হয়, ওটা তো ডায়ালগ, তো মুখের কথা, একটু সোজা হয়, বুঝতে সুবিধা আছে। আর বার্নার্ড শর ভাষা, ওরে বাবা রে, মানে হ্যাঁ হ্যাঁ, বার্নার্ড শর ভাষা, মানে সে যে কি ধারালো, কি যে উজ্জ্বল, হ্যাঁ, কি যে মানে প্রাণকে আঘাত করা ভাষা। তো যা হোক, ওটা করলাম। তারপরে ইতিমধ্যে পরীক্ষা টরীক্ষার দামামা বাজিছে, দামামা বাঁধরে আমামা, কেমন হলো, ওটা শেষ হয়ে গেল। আমাদের স্কুল, কলেজে গেলাম, প্রফুল্লচন্দ্র কলেজ। এইরকম শিক্ষক আমি আর দেখিও নাই, পাইও নাই জীবন, কেমন। এটা প্রফুল্লচন্দ্র নিজে এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন, নিজে। আমার আব্বা ছিলেন একদম প্রথম ব্যাচের ছাত্র তার, কেমন, এবং সবসময় প্রফুল্লচন্দ্রের সঙ্গে থাকতেন। তো এবং উনি কলকাতা থেকে খুঁজে 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 সেরা মাস্টারদের কলেজে নিয়ে ওইখানে নিয়ে গেলেন। হ্যাঁ, সেই শিক্ষকরা, আমি ওখানে ভর্তি হওয়ার 1 বছর পর্যন্ত ওখানে ছিল। তারপরে মুসলিম লীগের অত্যাচারে এক সময়, তুমি মুসলিম লীগ করতে টরতে নাকি? আমার জন্মই হয়নি মুসলিম লীগ। আচ্ছা, ঠিক আছে। তো ওটা তো মুসলিম লীগের অত্যাচারে এবং স্থূলতায় সেই সব পরিশীলিত মানুষগুলো, সুমার্জিত মানুষগুলো একদিন হঠাৎ চলে গেলেন কলকাতায়, একদিন। তো কিন্তু তারা যে, তাদের যে পড়ানো, তাদের যে নলেজ, তাদের যে কমিউনিকেশন, মানে আমার তো মনে হতো যে কলেজটা ছিল পুরনো, ততদিনে পুরনো হয়ে গেছে, বিল্ডিংগুলো একটু অন্ধকার অন্ধকার, স্যাঁতস্যাঁতে, এটা সেটা। কিন্তু কলেজের মধ্যে ঢুকলে মনে হতো আলো, পাখা ঝাপটানো আলো, এত উজ্জ্বলতা, এত প্রাণ। এই কলেজে আমি সকাল থেকে ক্লাস করতে শুরু করতাম, যে ক্লাস পেতাম ঢুকে যেতাম, কেমন। আমি জানি যে প্রত্যেকটা ক্লাসে একজন করে শিক্ষক আছেন যিনি প্রাণকে জাগিয়ে দিতে পারবেন। তাহলে আপনি যে পরবর্তীকালে শিক্ষক হলেন, এটার পিছনে আপনার কলেজের শিক্ষকদের
নিশ্চয়ই একটা হ্যাঁ, সেটা তো আছেই, তবে আপনার সবচেয়ে শিক্ষক। বেশি আছে আমার আব্বা। আপনার হ্যাঁ, আব্বা খুব ভালো শিক্ষক ছিলেন, তাদের মতোই শিক্ষক ছিলেন। এবং আহ, এবং লোকেরা যখন, ছাত্ররা যখন আব্বা সম্পর্কে কথা বলতো, তখন মনে হতো যে কোনো দেবতা টেবতা নিয়ে হয়তো কথা বলছে। তো তখন মনে হতো যে যদি হতেই হয় তাহলে দেবতা হবে। হ্যাঁ, সেই সময়ের আদর্শবাদী শিক্ষকদেরকে আমরা খুবই আদর্শবাদী না শুধু, তাদের নলেজ, তাদের ডেডিকেশন, তাদের স্বপ্ন, তাদের প্রতি মুহূর্তের ভাবনা, পড়াশোনা, এটা সেটা নিয়ে। এই জন্য সমাজে তাদের প্রতি শ্রদ্ধাও ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ সম্মানজন, আমাকে একজন বলে যে আমাদের এক শিক্ষক একদিন আমাকে বলেন যে লেখকদের, সরি, শিক্ষক আমাদের একজন শিক্ষক একদিন আমাকে বললেন যে আজকাল আর শিক্ষকদের সেই সম্মান নাই। তা আমি বললাম যে এটা হতে পারে না, সম্মানযোগ্য লোকের সম্মান নেই, এটা একটা অসম্ভব সমাজেও সম্ভব না। কেমন? যদি সম্মান না থাকে তাহলে বুঝতে হবে যে ওই অসম্মানের যোগ্যতা তার নিজের মধ্যেই সম্ভবত আছে। খুবই দুঃখের ব্যাপার। আচ্ছা, আমি একটু আসতে চাচ্ছি যে এই ঢাকায় যখন রবীন্দ্রনাথকে নিয়ে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালন করার উদ্যোগ নেওয়া হলো, সেটার সঙ্গে তো আপনি যুক্ত ছিলেন। হ্যাঁ, প্রথম একদম নিশান বর্দার প্রথম আপনি। যুক্ত। হ্যাঁ, সেটা একটু যদি বলতেন ওই সময়টা। না, তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, একেবারেই মানে কচি কাঁচার মেলা। কেমন? তো আমরা ঠিক করলাম যে তখন তো আইয়ুব খানের মানে লৌহ মানব আইয়ুব খানের সেই সামরিক, ভয়ঙ্কর সামরিক শাসন, সারা জাতি শৃঙ্খলিত, একটা কথা বলা যাবে না, রবীন্দ্রসঙ্গীত গাওয়া যাবে না, মানে বোধহয় অর্ডার হয় নাই কিন্তু নির্দেশ হয়তো ছিল। তো সমস্ত দেশ ত্রস্ত, হ্যাঁ, এবং মানে নিস্পন্দ। এই সময়ে রবীন্দ্র শতবার্ষিকী এলো। তা আমরা দেখলাম যে এই বাঙালিত্বকে অনুভব করা এই পাকিস্তানি যুগে, কেমন এই স্থূল মধ্যযুগীয়, কেমন সামন্তবাদী একটা রাষ্ট্রে এই ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে অনুভব করার একটা মাত্র উপায়, এটা হচ্ছে যে যদি রবীন্দ্র শতবার্ষিকীটা আমরা করতে পারি, তার মাধ্যমে আবার আমরা শুরু হলো। আধুনিকতাকে, বাঙালিত্বকে, দেশপ্রেমকে, হ্যাঁ, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান, আবার হয়তো আমরা ফিরে পেতে পারি। তখন আমি আর আমার এক বন্ধু, সে খুব ভালো ছাত্র ছিল, তো আমরা ঠিক করলাম যে আমরা 1 বছর নষ্ট করব, কিন্তু এইটা করব। তখন আমরা নানান কৌশলে, কেউ আসতে রাজি না, ওর মধ্যে কেউ ইনভলভ হতে রাজি না, কেমন। এবং আমরা কাকে প্রেসিডেন্ট করব, কাকে জেনারেল সেক্রেটারি করব, সব বড় বড় মানুষ দেশের মধ্যে, তাদেরকে নিয়ে আসতে হবে। সত্যি কথা বললে কেউ আসতে চাইবে না, কেমন আতঙ্ক, ভয়, কি হয় না হয়। জাস্টিস মুর্শেদ হলেন এটার সভাপতি, কেমন। এখন জাস্টিস মুর্শেদ কি আইয়ুব খানের বিরুদ্ধে দাঁড়িয়ে আসতে পারবেন? পারতেও পারেন, কারণ উনি আবার বোধহয় একে ফজলুল হক সাহেবের মানে শেরে বাংলার বোধহয় ভাগ্নে বা এরকম কিছু একটা ছিল, কিন্তু কেউ তো রাজি না। তখন মিথ্যা কথা আরম্ভ, অমুককে যে বললাম অমুক রাজি হয়েছে, আপনি যদি রাজি হতেন। অমুককে যে বললাম অমুক রাজি হয়েছেন, আপনি যদি রাজি। প্রথমে ডক্টর খান সরোয়ার মুর্শেদকে মিথ্যা কথা বলে রাজি করালাম, এবং সেটা দিয়ে ডক্টর জি.সি. দেব, গোবিন্দচন্দ্র দেব, যিনি শহীদ হয়েছিলেন, তাকে রাজি করালাম। এদের দিয়ে আবার জাস্টিস মুর্শেদের বাড়িতে গিয়ে তাকে
মানে তখন আমাদের বয়স 20-21, কেমন তখন তো আর বুড়ো বয়সে চুল পাকিয়ে এমএ পাস করতে হতো না। মানে এখন তো প্রায় নাতি নাতনি সহ ইউনিভার্সিটি থেকে বের হয়, তো সেটা তো তখন ছিল না। তো এইভাবে আমরা এটা করলাম, করে এক সময় যখন সব কিছু হলো, তখন সেই সব কিছু আমরা বড়দের হাতে দিয়ে দিলাম। তো 1978 সালে প্রথম বিশ্ব সাহিত্য কেন্দ্র ওই ধারণাটা শুরু হলো, বই পড়া, পাঠচক্র। না, এটা হচ্ছে 1968 সালে শুরু হয়েছে। 68 সালে? হ্যাঁ, হ্যাঁ। তখন ঢাকা কলেজে পড়তাম, তো তখন তো ঢাকা কলেজ দেশের একদম একেবারে সেরা ছেলেরা ঢাকা কলেজের ছাত্র, তারা আজও বাংলাদেশ শাসন করছে। ঢাকা কলেজের ক্যাম্পাস কি তখন স্যার এখন যেখানে আছে সেখানেই হ্যাঁ, ছিল? হ্যাঁ, আমি যখন ছিলাম তখন এখানেই ছিল, তার কিছুদিন আগেই অন্য জায়গায় ছিল, একটু পুরনো ঢাকায়। তো তো এখন 68 সালে? হ্যাঁ, আচ্ছা, 68 সালে আমরা একটা করলাম, এবং তার মধ্যে অতি প্রখর কয়েকটা ছেলে ছিল, এখনো আমার মনে পড়ে। হ্যাঁ, মানে কেউ হয়তো মানে সমস্ত বিভাগের, আরে কি বলে, সমস্ত বোর্ডের ফার্স্ট। সমস্ত বোর্ডের ফার্স্ট হওয়া, কেউ হয়তো অমুক, কেউ হয়তো তমুক, মানে একটা ঝলমল করত। কিন্তু ওটা চলল না। কিছুদিনের মধ্যেই 69-এর গণ অভ্যুত্থান এলো, এবং দেশের অনেক মানে খারাপ জিনিসের সঙ্গে অনেক 2-4টা ভালো জিনিসও উড়ে চলে গেল, এবং যে ভালো জিনিসগুলো উড়ে চলে গেল তার মধ্যে আমাদের পাঠচক্রটা একটা। হ্যাঁ, এবং আমার মনে আছে যে প্রথম দিনই আমরা নৈরাজ্যবাদের উপরে করেছিলাম, মানে 10 জন মেম্বার ছিল। হ্যাঁ, প্রথম দিন নৈরাজ্যবাদের উপরে, মানে একজন পড়তো আর সবাই পড়ে আসতো, তারপরে ইন্টারাকশন হতো। তো ওটা গেল 10 বছর। আমরা ভাবলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে, সোনার বাংলা আমরা পেয়ে গেছি, এখন আর আমাদের কিছু করণীয় নাই, এখন একটা ভালো মতো কাঁথা মুড়ি দিয়ে ভালো ঘুম দিলেই বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। তো পরে বুঝলাম যে না, সোনার বাংলা মানে একটা দেশের রাস্তাগুলো সোনার, পুকুরগুলো সোনার, দালানগুলো সোনার, সেটাকে সোনার বাংলা বলে না। সোনার বাংলা মানে সোনার মানুষ, কেমন আলোকিত মানুষ। পরে এই শব্দটা আমরা করেছি, এবং 10 বছর অপেক্ষা করার পরে আবার আমরা আরম্ভ করলাম, এবারও 10 জন নিয়ে, 10টা ছেলে নিয়ে, কেমন। এবং এবার 35টা টাকা একজন দিলেন, আমরা একটা বইয়ের 10টা কপি কিনলাম। সেই বইটার নামও মনে আছে, সেই বইটার নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ, জসিমউদ্দিন। ছোট বই, দাম কম, সেই অর্থে সব মিলিয়ে আমরা কিনলাম, পড়লাম। পরের সপ্তাহে আবার বসলাম, বইটার উপরে নানানভাবে কেমন বইটাকে একেবারে তন্ন তন্ন করে খুঁজে, কেন তিনি লিখেছেন, কোন স্বপ্ন থেকে লিখেছেন, কি বলতে চান লেখক, কবি কি বলতে চান মানব জাতির কাছে এই বইয়ের মাধ্যমে, আলোচনা শুরু হলো। এই শুরু হলো। এটা করতে গিয়ে আপনার স্যার সুবিধা নিশ্চয় হয়েছে, কারণ আপনি তার আগেই টেলিভিশনে যুক্ত হয়েছেন। টেলিভিশন, ব্যাপারটা হচ্ছে যে টেলিভিশনের উপরে আমি খুব ক্ষিপ্ত, কারণ টেলিভিশন আমার জীবন থেকে আমার 10টা শ্রেষ্ঠ বছর। কিন্তু আপনার ওই পরিচিতি এখনো কাজে লাগে। কিন্তু টেলিভিশনটা যদি না করা থাকতো তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্র হতো না। কারণ একজন বুদ্ধিজীবী যে টাকা চাচ্ছে যে আমাকে 10 লাখ টাকা দেন, এটা কে দেবে? স্যার ওই সময়টা তো আমি প্রত্যক্ষ করি নাই, কারণ আমি তো রংপুরে। আমি বলি যে 78 সালে আমি ক্লাস 8-এ পড়ি, 72 সালে আমি ক্লাস 2-এ পড়ি, তো রংপুরে, এবং তখন টেলিভিশন ছিলই না, ওখানে থাকার কোনো কারণ নাই, কারণ ওখানে টেলিভিশন দেখা যেত না। 78 সালের পরে টেলিভিশন উপকেন্দ্র রংপুরে হলো, তারপরে আমরা সাদা কালো টেলিভিশন দেখতে পেলাম। আমি কল্পনা করতে পারি যে
টেলিভিশন ঢাকা শহরের মধ্যবিত্ত ঘরের ছিল, এরা সবাই শিক্ষিত, এবং তখনকার মধ্যবিত্ত তো শিক্ষিত মধ্যবিত্ত। লুটেরদের টাকা হয়েছে এটা তো অনেক পরের ঘটনা। না না, আমরা যাদের জন্য প্রোগ্রাম করেছি তখন, তুমি বোঝো যে আমার প্রোগ্রাম পপুলার হচ্ছে, সেটাই আমি বলছি। মানে যে আমরা, আপনি 1 ঘন্টা আলোচনার অনুষ্ঠান করছেন, আপনার কথা শোনার জন্য সবাই টেলিভিশনের সামনে সন্ধ্যার সময় বসে আছে, সেই আমার না, দর্শকদের মুনির চৌধুরী সাহেবের স্যারের মতো মানুষের কথা শোনার জন্য লোক বসে আছে। কারণ মুনির স্যার তো আমার চাইতে অসাধারণ বাংলায় ছিলেন, একটু ইন্টেলেকচুয়ালাইজড কথা আচ্ছা, বলতেন। তার কথা শুনতে আসাটা তার কথা একেবারে 1 ঘন্টা ধরে শুনছে মানুষ। মানে তখন শ্রোতার যে মান, সেই মান আজকের শ্রোতার চাইতে অনেক উপরে, কেমন? তো সেই জন্য আমরা সেটা করতে পেরেছিলাম শ্রোতায় এবং বক্তায় একটা, কাজে আপনার অনেক ভক্ত তৈরি হয়েছিল বাংলাদেশের ঘরে ভক্ত ঘরে। হয়েছিল এবং ভালোবাসতো। ভালোবাসতেন। হ্যাঁ, ভালোবাসতো, কারণ তখন দেশকে নিয়ে স্বপ্ন, এই দেশকে বড় করতে হবে, বড় বাংলাদেশ চাই। হ্যাঁ, এবং সেখানে একটু ভালো কিছু পেলেই মানুষ একদম উল্লসিত হয়ে উঠত। আপনার যে সিনেমার নায়ক হওয়ার কথা ছিল সেটার কি হলো? সিনেমার নায়ক অবশ্য প্রথমে একবার সিনেমা একজনের সঙ্গে একটা সিনেমাতে নামবো, মানে প্রথমে একটা সিনেমাতে নামবো ঠিক হলো। এইটা শুনে আমার বড় বোন, যিনি মেডিকেলে পড়তেন, তিনি, আব্বা থাকতেন তখন মুন্সিগঞ্জে, সঙ্গে সঙ্গে ব্যাগ গুছিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেন, যে হয় তুই আমাদের বাড়িতে থাকবি, নাহলে আমরা বাড়িতে থাকবো। বাড়িতে কোনো সিনেমার লোক না, থাকতে এই পারবে না। দুই দল একসঙ্গে হতে পারবে না। তারপরে কি করব সেটা আর হলো না। তারপরে 1968 সালের দিকে এক ভদ্রলোক একেবারে পাগলের মতো ধরে বসলেন, কত টাকা চাই, যেন টাকা দিয়ে সব কেনা যায়, কত টাকা চাই। শেষ পর্যন্ত মানে রফা করতে করতে, মানে আমার সঙ্গে কথা হয় না, কিন্তু আমার এক চালা, তার সঙ্গে কথা হয়, তার সে হলো যে 28,000 টাকা দেবে। ওই সময় হ্যাঁ, 68 ওই সময় সালে 28,000 টাকা তো অনেক টাকা, অনেক মারাত্মক টাকা। টাকা। হ্যাঁ। আমাকে বলল, তো আমি বললাম যে আমি তো মাস্টার, কেমন, আমি তো ছাত্রদের পড়াই, আমি কি করে একটা নায়িকার হাত ধরে পাহাড়ের চূড়ায় চূড়ায় বা সমুদ্রের ধারে ধারে নাচবো আর গান করবো, এটা আমাকে বলতে হবে আপনার, কেমন? এবং শেষ পর্যন্ত হলো না, করলাম না। সে আমাকে বলেছিল যে যিনি এটা করতে চেয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এর মধ্যে কিছুই নাই, নিষ্পাপ চরিত্র, বিলাত ফেরত ডাক্তার, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না আপনার, আপনি খুব সম্মানের সঙ্গেই আপনি এই অভিনয়টা করতে পারেন। তারপরে যা হোক, এক সময় ছবিটা শেষ হলো, আমার জায়গায় দেশখ্যাত একজন নায়ক অভিনয় করলেন, এবং একদিন বলাকা সিনেমা হলে সেই ফিল্ম মুক্তি পেল। আমি ওখান দিয়ে যাচ্ছি নিউ মার্কেটের পাশ দিয়ে, হঠাৎ বলাকার দিকে তাকিয়ে দেখি ওই যে আগে বড় বড় কি ওটা হোর্ডিং বলতাম আমরা, হ্যাঁ, বিলবোর্ড, বড় বড় হেডিং, বিলবোর্ডের মতো, হোর্ডিং। হ্যাঁ, সেইগুলো, সেইখানে নানান চরিত্র ইত্যাদি ইত্যাদি, এবং দেখা গেল যে সেই নিষ্পাপ ডাক্তার নায়িকাকে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। কাঁধে যে তুলতে হয় না। আমি ভাবলাম, হায় রে, এই ফিল্ম যদি আমি করতাম, আমার ছাত্ররা এইখান দিয়েই কলেজে যায়, ঢাকা কলেজে ঢোকে, সব বেশ দাঁড়িয়ে থাকতো আর বলতো, স্যার ভালোই তো আছেন। কেমন, এই আর কি আমার সিনেমা করার শেষ
বিশ্ব সাহিত্য কেন্দ্রের এখন যে জায়গাটা, ওই জায়গাতে তো আমি 85 সালে আসা শুরু করলাম, কারণ তখন আমি ঢাকায় এসে গেছি। খুব সুন্দর লাল ইটের ভবন, গাছ। ওই ওই জমিটা আপনারা কবে পেয়েছিলেন স্যার? ওই জমিটা খুব দীর্ঘ সময় লেগেছিল। প্রথম মেয়র ঢাকার ছিলেন হাসনাত, আবুল হাসনাত, আমার সহপাঠী। আমার সহপাঠীরা, ছাত্রেরা, বন্ধুরাই এই বিশ্ব সাহিত্য কেন্দ্র বানিয়ে দিয়েছে। সে ছিল আমাদের সহপাঠী, কিন্তু আমাদের শত্রু দলের। এনএসএফ করতো নাকি? এনএসএফ করত। তো তখন তো আমাদের মধ্যে বিরাট বৈরিতা, দ্বন্দ্ব, সমস্ত কিছু। ইউনিভার্সিটি জীবন, আমি এসএম হলে থাকতাম, সেখানে থেকে এমন ধাওয়া দিল যে আমাকে শহীদুল্লাহ হলে এসে আমি আর এনায়েতুল্লাহ খান, আবু জাফর এনায়েতুল্লাহ খান, বিখ্যাত সাংবাদিক এবং মন্ত্রী টন্ত্রী হয়েছিল, আমরা এক খাটের মধ্যে রাতের পর রাত শুয়ে ঘুমিয়ে কোনো রকমে এইরকম। কিন্তু যখন আমি গেলাম, আমি শুনলাম যে সিটি কর্পোরেশনের কাছে 14টা বাড়ি আছে। সিটি কর্পোরেশনের না, এটা পূর্ত মন্ত্রণালয়ের বাড়ি, কিন্তু সিটি কর্পোরেশন ওটার ব্যবহারকারী এবং সাংস্কৃতিক এবং শিক্ষার উন্নতির জন্য ওই বাড়িগুলো ব্যবহার হবে। তো একজন আমাকে বুদ্ধি দিল যে তোমার তো হাসনাত তো তোমাদের সঙ্গে পড়তো, তো তুমি হাসনাতকে বলো। তো আমি তো তখন শত্রু দল, তো শত্রু তো আমরা, কী করে যাই, লজ্জাও লাগে। কিন্তু কি করব, সে তো তখন মেয়র, সে তো রাজা, তার কাছে না যেয়ে তো উপায় নেই। তারপরে গেলাম, আমাকে দেখে বলে এখন কি জন্য। কিন্তু হাসনাত ছিল একটা বলিষ্ঠ মানুষ। হ্যাঁ, লম্বা চওড়া, স্বাস্থ্য ভালো। শুধু স্বাস্থ্য ভালো না, তার হৃদয়টাও বলিষ্ঠ ছিল। হ্যাঁ, সে বন্ধুত্বকে খুব গুরুত্ব দিত। মানে শত্রু দল মত, শত্রু টত্রু সব ঠিক আছে, কিন্তু যদি একবার বন্ধু হয়, কেউ ক্লোজ হয়, স্যার একটা পরিচিত হয়, তাহলে তার জন্য সে একদম জীবন দিয়ে দেবে। সে বলল যে কি করবার চান। উনি তো আবার পুরনো ঢাকার মানুষ, কি করবার চান। আমি বললাম যে ওই যে মানে ছোট লেখাপড়া, জ্ঞান চর্চা, সংস্কৃতি চর্চা, এরকম একটা কিছু করে। বলো ও ওই যে ইউরোপে আছে, প্যারিস ট্যারিসে আছে ছোট ছোট, সেগুলো দিব, একটা বাড়ি আপনারে দিব, কেমন। এবং সে নিজে আমাকে ড্রাইভ করে অনেকগুলো বাড়ি দেখালো, ওই 14টা বাড়ির মধ্যে। তো প্রথমেই এই বাড়িটা দেখলাম এবং আমার পছন্দ হয়ে গেল। তাই আমি বললাম যে এই বাড়িটা আমার পছন্দ। অনেক কষ্ট হয়েছে, কারণ তারপরে হাসনাতদের ক্ষমতা চলে গেছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাড়িটা আমরা পেয়ে গেছি। ওই বাড়িটাকে একটু সংস্কার করে যে সুন্দর রূপটা ছিল, ওইটা তো, হ্যাঁ, ওটা আমরা নিজেরা করেছিলাম। উত্তম সাহা নামে একজন তরুণ আর্কিটেক্ট ছিল, ও গাছপালাগুলো লাগিয়েছিলাম আমি, সব মিলে একটা কুঞ্জ মতো হয়েছিল। আপনি স্যার ওই এখন যে বড় বিল্ডিং উঠেছে এটাও সুন্দর, কিন্তু আগের বাড়িটা আপনি মিস করেন না? আমার চাইতে বেশি মিস কি কেউ করে? যখন ওই বাড়িটা ভাঙলাম তখন অনেকে প্রোটেস্ট করলো, আন্দোলন, কত কিছু, এটা ভাঙা যাবে না, এটা একটা ঐতিহ্য, এটা সেটা, আমাদের কষ্ট হচ্ছে। আমি বললাম যে সবার কষ্ট হচ্ছে, কিন্তু কার কষ্ট সবচেয়ে বেশি হচ্ছে? এর প্রত্যেকটা ইট গাথার সঙ্গে কি যুক্ত, বলো? আমার মনে হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আন্দোলন, যেটার মধ্য দিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাছাই করা বই পেল এবং বইয়ের স্বাদ পাবে যারা, তাদের অনেকেই চিরদিনের জন্য ভালো পাঠক হবে, ভালো মানুষ হবে, এটার একটা সুফল আমরা পাচ্ছি। আমি বাংলাদেশের যেখানেই যাই, পৃথিবীর যেখানেই যাই,
10 জন আমরা তো যাদের কাছে যাই তাদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতিওয়ালা লোক যেমন আছে, তেমনি হয়তো কেউ মাইক্রোসফটের সফল ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ভালো একটা আমেরিকান হাসপাতালের বড় ডাক্তার, এরা এসে কিন্তু বলেন যে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্য থেকে এসেছি। এটা একটা খুব সুফল। আপনি দেখেন কিনা জানি না, আমি দেখি। না, আমিও দেখি এবং একটা কথা আমার মনে হয় যে আমরা কিন্তু অনেক ছেলে মেয়েকে নার্চার করেছি, লালন করেছি, তো 2.25 কোটির উপরে। হ্যাঁ, তো এর মধ্যে থেকে ফেলে ছড়িয়ে এটা করে সেটা করে তারপরেও তো 10-20 লাখ ছেলে মেয়ে আমরা এক্সপেক্ট করতে পারি, নিশ্চয়ই, যারা দেশের জন্য কিছু না কিছু কন্ট্রিবিউশন কোনো না কোনো জায়গায়। যে কিছুই করবে না সে তো অন্তত 90 ভাগ বাদ দিয়ে 10 ভাগ হলেও তো 20 লক্ষ, 20 মানে আবার 1% হলেও 2 লক্ষ। 2 লক্ষ মানুষের মধ্যে যদি 10টা নেতা থাকে তাহলে পৃথিবী বদলে যেতে পারে। এবং আমার মনে হয় যে 2024 সালের জুলাই অভ্যুত্থান, যে গণতান্ত্রিক আন্দোলন হলো, এই চিন্তা যারা করতে পেরেছিলেন তারাও বই পড়া, সিনেমা দেখা মানুষ অনেক আছে। এগুলি সরাসরি এসে বিশ্বসাহিত্য কেন্দ্রের ক্লাস হয়তো করে নাই, কিন্তু আলো তো স্যার ছড়ায়। ওটার সঙ্গে মানে মনের দিক থেকে মানবিক বা মানসিক পরিমণ্ডলে এটা করে। কারণ এখন তরুণ সমাজ কম বেশি আমাদের এই ভাবধারা বা দ্বারা অনুপ্রাণিত। না, বই তো স্যার মানুষকে যে কিভাবে আলোকিত করবে এটা তো আমরা জানি না। এটার কোনো তাই না, কারকে কোন বইটা উদ্বুদ্ধ করবে। এবং আমাদের তরুণ প্রজন্ম যে দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে স্বাধীনভাবে মুক্তভাবে ভাবা শুরু করলো, এটাও তো একটা ইতিবাচক দিক। কারণ কোনোদিন আমাদের রাষ্ট্র ছিল না, কেমন এই প্রথম রাষ্ট্র ভাবনা, আমাদের সামনে কিছুই নেই, আমরা প্রথমবারের মতো করছি। তো সেটা তো খুব কঠিন হওয়ার কথা। যেসব দেশে 2000 বছর, 1500 বছর, 1000 বছর ধরে রাষ্ট্র আছে, তাদের অবস্থা আর আমাদের অবস্থা এক না, কিন্তু আমাদেরটা অনেক কঠিন। অনেকে খুব হতাশ হয়ে যায় যে এর মধ্যে কি করে হবে। আমি বলি যে না, আমরা এই প্রথম আমরা উঠে আসছি, আমাদের জন্য সবচেয়ে কঠিন। সুতরাং এই ধৈর্য এবং এই সংগ্রাম আমাদের করতে হবে, গায়ের থেকে রক্তটা দিতে হবে, তা না হলে ওটা হবে না। তো আমি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের কাছে এসেছি যেমন, তেমন তো কবি আব্দুল্লাহ আবু সাঈদের কাছেও এসেছি। স্যারের বই তো আমি প্রায় সবগুলি পড়েছি এবং অনেকগুলি ব্লার্ব বা ফ্ল্যাপ বলি আমরা, এগুলি আমি লিখে দিই। অসাধারণ ছোট গল্প লেখেন, সুন্দর নাটক লিখেছেন এবং কবিতা লেখেন। রোদন রূপসী নামে আপনার তো বইও আছে। আপনার জীবনে স্যার এই যে লেখালেখি, আমি মনে করি যে অনুপ্রেরণা হিসেবে নারী একটা খুবই বড় বিষয়। আমি একসময় একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে নারী চিত্ত জয়ের আকাঙ্ক্ষা ছাড়া অন্য কোনো কারণে আমি কবিতা লিখি নাই। তো আপনার ক্ষেত্রে কি হয় স্যার, আপনি যখন ক্রিয়েটিভ কাজ করেন, সাহিত্যিক শৈল্পিক কাজ করেন, পেছনে কি নারীর অনুপ্রেরণা বোধ করেন? নারীর কোনো বিশেষ নারীর অনুপ্রেরণাও হয়তো থাকে, অনেক সময় অনেক কাজের মধ্যেই থাকে। এটা আমি একটা দুর্বৃত্ত বলে না, কেমন আমি পুরুষ জন্ম পেয়েছি বলে, কেমন, কিন্তু কোনো বিশেষ মানুষ না থাকলেও নারীত্ব আমাকে ঘিরে আছে। আমি যে কয়দিন এই পৃথিবীতে থাকব, নারী আমাকে ঘিরে থাকবে, বা কোনো নারী যতদিন পৃথিবীতে আছে, পুরুষানুভূতি তাকে ঘিরে রাখবে। এর বাইরে আমরা কেউ নই, কেমন। আমাদের বেঁচে থাকা, ফার্স্ট উই হ্যাভ টু ফিড আওয়ারসেলভস, আমাদের বেঁচে থাকা, তারপরে আমাদের দ্বিতীয়টা হচ্ছে
এই লিবিডো, তাই না? তো সুতরাং এর হাত থেকে তো কারো মুক্তি নেই, এবং এই জন্যই তো মানুষ বেঁচে থাকে। আমার মনে হয় এই দুটোকে যদি তুলে নেওয়া হতো পৃথিবী থেকে, কেউ বাঁচতে চাইত না। কেমন? নারী নেই পৃথিবীতে, আর যাই থাকুক কবিতা থাকতো না, গান কবিতা না, পুরুষই থাকতো না। পুরুষরা বলতে থেকে লাভ কি? আমাদের বিবাহিত জীবনগুলো অধিকাংশ এত দুঃখময়, এত নির্যাতনপূর্ণ, এত নিগ্রহতে ভরা। কেমন? প্রায় প্রতিটা বাড়িতে অশান্তি, প্রতিটা বাড়িতে ক্রুণ্ণ। কেমন? তারপরেও তো বলে যে দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া। স্যার আমি বলি স্যার, সুখী দম্পতি এটা মিথ, এটা কল্পনা। ওটা কল্পনা, এটা মানুষ ভাবে, এটা মানুষ ভাবে, এবং ওই স্বপ্নটাই তার বাস্তব। ওই স্বপ্ন, মানে ওই স্বপ্নের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা থেকেই আমরা, হ্যাঁ, ওই আকাঙ্ক্ষাটাই হচ্ছে তাকে পাওয়া। আর আমার স্যার প্রিয় লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ওনার একটা খুব সুন্দর কথা আছে, যে বলছে বিবাহিত জীবনে সুখটা ব্যাপার না, স্থায়িত্বটা হচ্ছে আসলে, থেকে যেতে হয়, এবং একটা মায়া তৈরি হলে, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হলে এটা সম্ভব। না হলে সুখ জিনিসটা কিন্তু শ্রদ্ধাবোধ তৈরি হওয়া খুব কঠিন, কারণ আমরা মানে শ্রদ্ধাবোধ তৈরি হতে গেলে তো ফ্রিকোয়েন্সিতে মিল থাকতে হবে। আর একটু দূরের প্রতি স্যার আগ্রহ বেশি থাকে, তো বেশি কাছে থাকলে দৈনন্দিন হয়ে যায় আর কি। না, ফ্রিকোয়েন্সি থাকতে হবে, কথা বলতে পারতে হবে, তাই না? তারপরে একটা ওয়েভ লেংথে মিল থাকতে হবে, কিছু বোঝাবুঝি থাকতে হবে। এগুলো হচ্ছে আনন্দের উৎস। এগুলো না থাকলেও কোনো রকমে ঝগড়াঝাটি করে চলবে, কিন্তু এগুলো থাকলে জীবন সুন্দর হয়। এবং সেই জীবন কয়টা আছে পৃথিবীতে? যে যতই দেখাক, যতই বলুক, কেমন? বুকের কাছে কান নিয়ে যদি আমরা শুনি যে তোমার বুকের মধ্যে কি আনন্দ না বেদনা, সে তখন সেটা বলবে, আমরা বুঝতে পারবো। 86 বছর তো হয়ে গেল, 106 বছর পর্যন্ত আমি বছর টছর তো এগুলো দিয়ে কি করব, তাই না? যে কয়দিন আমি আছি সেই কয়দিন যেন, কারণ এই জীবনটা তো একটা গিফট। এই জীবনে তো আমি নাও আসতে পারতাম, নিশ্চয়ই। আমি তো একটা ব্যাঙ হয়ে জন্মাতে পারতাম, এবং তখন গ্যাঁ গো গ্যাঁ গো গ্যাঁ গো করতে করতে আমাদের জীবন যেত। কেমন? তো সেইখানে আমি মানুষ হয়ে জন্মেছি, এত অনুভূতি নিয়ে জন্মেছি, এত বুদ্ধি নিয়ে জন্মেছি। আমি না, শুধু সমস্ত মানব জাতি, প্রতিটি মানুষ, তাই না? এত বিস্ময়কর, এত আনন্দময়, এত স্বপ্নে ভরা পৃথিবী, এইখানে আমি জন্মেছি। তারপরেও বলে যাব যে এই পৃথিবীতে কিছু পাইনি, মানে আমি এই ধরনের মানুষকে ধিক্কার দিই যে এখানেও কিছু পেলি না, ওইখানেও কিছু পাবি বলে মনে। কেন? ওইখানে পেতে হলে এখানে পেতে হবে। আমরা স্যার শেষ করে দিচ্ছি, আমি বিদায় নেব, কিন্তু আপনি বিদায় নেওয়ার পরে আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু একটা বলবেন আর কি। কারো আপনার মুখে কবিতার লাইন হাজার হাজার আমি শুনেছি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি। আপনি যে কোনো একটা কবিতার লাইন বলেন, আপনার প্রস্তুতি নেন, আমি একটু বিদায় নেই। শুধুই দর্শক মণ্ডলী, প্রথম আলোর এই বিশেষ আয়োজন অভিজ্ঞতার আলোয় অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের কথা শুনছি। তার কথা তো সারা দিন, সারা জীবন শুনলেও শেষ হবে না, তো আমরা শেষ করছি। যে যেখানে থাকেন ভালো থাকবেন, কিন্তু স্যারকে আমি অনুরোধ করব, স্যার যদি যে কোনো কবির যে কোনো 4-5টা লাইন আমাদেরকে একটু শোনান। এই বর্ণনাটা ঠিক বাংলা ভাষায় না, বাংলা আর বিহারের মাঝামাঝি মিথিলা নামে একটা জায়গা ছিল, ওইখানকার ভাষা।
এই বাংলা হিন্দি মেশানো মৈথিলি ভাষা বলা হতো। তো সেখানে বিদ্যাপতি বিখ্যাত ওই ভাষায় তিনি লিখেছেন। তো কবিতাটার কথা হচ্ছে যে রাধা কতটা সুন্দরী, এই বর্ণনাটা তিনি দিচ্ছেন। তো কবিতাটা আরম্ভ হচ্ছে এইভাবে যে রাধা আর রাধার সখী এরা দুজন বসে আছে। হঠাৎ সখী বলছেন যে রাধা অঞ্চলে বদন ছপাবহ গরি। অঞ্চলে মানে আঁচলে, বদন মানে তোমার মুখ, ছপাবহ মানে ছাপাও, ঢেকে, তাড়াতাড়ি ঢেকে ফেল, আঁচল দিয়ে তোমার মুখ তাড়াতাড়ি ঢেকে ফেল। বলে কেন বাবা, আমি এখানে বসে আছি, আমি তো কারো পাকা ধানে মই দিইনি, আমার কেন মুখ ঢাকতে হবে? বলে কারণ আছে। কি কারণ? রাজা শুনেছিল চাঁদক চুরি। রাজার কাছে খবর গেছে যে আকাশ থেকে চাঁদ নাকি চুরি গেছে, এবং রাজার চরেরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে যে কে সেই আকাশ থেকে চাঁদকে চুরি করে এনে রেখেছে। তো সেই রাজার চরেরা এসে গেছে প্রায়, তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে এবং গলার আওয়াজ। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে এবং এসে তোমাকে দেখলেই তো বুঝতে পারবে যে, তো সুতরাং তাড়াতাড়ি মুখ আঁচলে ঢাক। তারপরেই বলছে যে না রাধা, আমি ঠিক বলিনি। কেমন? রাজার চরেরা আসুক এবং তারা যদি রসিক হয় এবং রূপকে দেখার চোখ যদি তাদের থাকে, তাহলে তোমার দিকে তাকালেই তারা বুঝবে যে তুমি চাঁদকে চুরি করনি। কারণ চাঁদের মুখেও কলঙ্ক আছে, কিন্তু তোমার মুখে কলঙ্ক নেই।